প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি মেট্রো টাইম টু দ্য পয়েন্ট। দর্শক, বৃহস্পতিবার গতকালই সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসেবে এই দফায় উনি তার প্রথম বাজেটটি পেশ করেছেন 7,97,000 কোটি টাকার। আগামী এক বছর অর্থাৎ 1 জুলাই থেকে যে অর্থবছরটি শুরু হবে সেই এক বছরে উনি কি করবেন, কিভাবে মানুষের স্বস্তি দিবেন, এই বিষয়গুলো তুলে ধরেছেন। দর্শক, এই বাজেট নিয়ে প্রস্তাবিত যে বাজেটটি এটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আজ আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমার ঠিক ডানে আছেন ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং শিক্ষাবিদ। আমার বায়ে রয়েছেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। স্যার, আপনাকে অভিনন্দন জানাই। প্রথমে আপনি অর্থনীতি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের আজকে আলোচনাটি অনেক সমৃদ্ধ হবে। আমি শুরু করতে চাই খলিকুজ্জামান আহমেদকে দিয়ে। টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা বাজেটের শিরোনাম, বাজেটটি কেমন হলো? শিরোনাম টেকসই উন্নয়ন মানে অন্তর্ভুক্তিমূলক, মানে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, সেটা কথা স্মার্ট বাংলাদেশ। কিন্তু 2008 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার একটা অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকারটা হচ্ছে এদেশে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র করা হবে। কল্যাণ রাষ্ট্র সবাই বুঝে, টেকসই অন্তর্ভুক্তি, কিন্তু অন্তর্ভুক্তির পরিমাণটা কি সেটা টেকসই বলা নাই। কিন্তু যখন আমরা কল্যাণ রাষ্ট্র বলি, তাহলে অর্থনৈতিক, সামাজিক যে অধিকারগুলি আছে সেগুলি সবার নিশ্চিত হতে হবে। তো সেই জন্য স্মার্ট শব্দটা একসময় শুরু হয়েছে, ঠিকই আছে, টেকসইও চলবে। কিন্তু যে অঙ্গীকারটা করা হয়েছিল, যে অঙ্গীকারের হচ্ছে যে নির্বাচনী ইশতেহারে যে 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 অঙ্গীকারটা করা হয়েছিল, সেই অঙ্গীকার থেকে এখন বাদ পড়ে যাচ্ছে। আমি এটাই মনে করাই দিতে চাই সবাইকে যে এই দেশে কল্যাণ রাষ্ট্র হবে, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও যায়। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আছে সাম্য প্রতিষ্ঠিত হবে, সবার অধিকার নিশ্চিত হবে এবং সবাই মর্যাদায় বসবাস করবে, সেটা কল্যাণ রাষ্ট্রের মধ্যে আছে। এবং বঙ্গবন্ধু যে বলেছেন যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, সেই ধারাবাহিকতায় কল্যাণ রাষ্ট্র। সেজন্য আমি বাজেটের নামে ওই কল্যাণ রাষ্ট্রটা এবং অন্যান্য যেগুলি নীতি আছে সরকারের, যখন স্মার্ট বলা হচ্ছে, উন্নত বলা হচ্ছে, টেকসই বলা হচ্ছে, উচ্চ মধ্যমায়ের দেশ বলা হচ্ছে, তার সঙ্গে আমি চাই যে এই সবগুলাই হবে, কিন্তু কল্যাণ রাষ্ট্র হিসাবে। আপনারা তো প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রীর সঙ্গে বসেছিলেন, তখন সেই কথা হয়নি, বাট অর্থমন্ত্রী বলেছেন যে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে উনি পরামর্শ করেছেন, কিন্তু বিশিষ্ট যারা তাদের সঙ্গে বসেছেন। আমি দুঃখিত। আমি আসবো আপনার কাছে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। নির্বাচনী ইশতেহারের কথা যেহেতু এসেই গেল, আওয়ামী লীগের এই নির্বাচনী ইশতেহারে যে বিষয়টি খুব জোর দিয়ে বলা হয়েছে, দুর্নীতির এগেনস্টে জিরো টলারেন্স, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে সরকার খুব কঠিন থাকবে, এরকম একটা চ্যাপ্টার বলা আছে। সেইটার সঙ্গে যে বাজেটটি অর্থমন্ত্রী পেশ করলেন, এখানে যে 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগটি দেয়া, সেইটা কতটা আপনার কাছে মনে হয় যে কনসিস্টেন্ট? আপনাকে ধন্যবাদ। চ্যানেল আইয়ের দর্শক শ্রোতাকে অজস্র অভিনন্দন, ধন্যবাদ। আপনার এই বড় প্রশ্নটা আসার আগে আমি আরও দু একটা কথা বলতে চাই। নিশ্চয়ই। আবুল হাসান মাহমুদ আলী 1963 সনে প্রথম শ্রেণী পেয়ে এমএ পাশ করেন অর্থনীতিতে। জি। কালকে তার যে বাজেট বক্তৃতা, ইদানিংকালে সবচেয়ে স্মার্ট বাজেট বক্তৃতা উনি দিয়েছেন। এই বাজেটটিতে 5টি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কথায় 1 নম্বর হলো অর্থনীতির যে স্টেবিলিটি, স্থিতিশীলতা, ওইটা ফিরিয়ে আনা, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতি নির্মূল করা, জিরো টলারেন্স, স্বাস্থ্য খাতে অগ্রগতি সাধন করা, শিল্প বাণিজ্য এবং উৎপাদন ক্ষেত্রে একটা ইতিবাচক আবহ সৃষ্টি করা এবং রপ্তানিকে বহুমুখী করা। এই 5টি জিনিস আমি বাজেট থেকে আমি মোটামুটি করতে পেরেছি। এর মধ্যে আপনার প্রশ্নটি হলো দুর্নীতি সম্পর্কে। আমি একটা প্রস্তাবও রেখেছি, এটা বের হবে শিগগির। প্রস্তাবটা হলো যে 7ই জানুয়ারির নির্বাচনের পরে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক মিডিয়াতে যে সমস্ত লোমহর্ষক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ফ্রড, ভাওতাবাজি যে সমস্ত
খবর প্রকাশিত হয়েছে জি তার শতকরা 25%, 1/4, এটা দৈব চয়ন হোক বা যে কোনোভাবেই হোক, এইটা করে ইনভেস্টিগেশন করা হোক, বিচার করা হোক, তাহলেই কিন্তু আপনার এই যে দুর্নীতিটা দূর করার পথে যাবে। 1 নম্বর। 2 নম্বর হলো, যতক্ষণ পর্যন্ত ওই যে আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রসিডিংস করতে গেলেই সরকারের অনুমতি লাগবে, নিতে হবে। সেইটা থাকলে আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যাবে না। কিন্তু আমি এটাও বলি, আমলাদের দুর্নীতি কিন্তু নস্যে মাত্র। সত্যিকারের দুর্নীতি ব্যবসা এবং রাজনীতির যে একটা যোগসূত্র হয়েছে, তার মধ্যে হচ্ছে তারাই কিন্তু মুদ্রা পাচার করছে, তারাই ঋণ খেলাপ করছে, তারাই কর খেলাপ করছে, এবং এখন এমন একটা অবস্থায় আসছে, আমি আগে বলেছি, পুনঃতফসিলটা এমনভাবে কুরে কুরে খাচ্ছে যে ঋণ দেওয়ার মতো টাকা এখন আর ব্যাংকিং সিস্টেমে নাই, এবং বাংলাদেশ ব্যাংকে অনেক চিন্তা ভাবনা করে নানান ফন্দি ফিকির করে টাকার জোগাড় করতে হচ্ছে, তার সবগুলোই কিন্তু প্রশ্নবিদ্ধতার বাইরে নয়। কাজেই দুর্নীতির ব্যাপারে যদি সরকার একেবারেই করতে চান এবং এছাড়া আমাদের কোনো উপায় নাই, তাহলে প্রথমত ওই অনুমতিটা বাদ দিতে হবে। এবং আমি মন্ত্রী মহোদয়ের কাছে শুনি, তারা বলেন যে অমুক আমাদের দলের লোক না, অমুক, এইগুলো কোনো কাজের কথা হলো? এরা তো আমলা, এরা তো ওই কাজ করতো, তাহলে আপনারা কি মনে করেন আপনাদের দলের লোক ওই সমস্ত পদে বসবে? এগুলো কোনো কাজের কথা না, এগুলো অত্যন্ত হালকা রসিকতার কথা। এগুলো বাদ দিয়া সিরিয়াসভাবে দুর্নীতি নির্মূল করতে হবে। কালো টাকা বৈধ করার যেটা না, এটাতে আমি আসছি। কালো টাকা বৈধ করার বিষয়টা যা হওয়ার তাই হয়েছে হোমো এরশাদ, তার আমলে, হোসেন মোহাম্মদ এরশাদের আমলে শুরু হয়েছিল। এটা তেমন কোনো কাজে দেয় নাই কোনো সময়, কিন্তু কাজে দেবে কীভাবে আমি আপনাকে বলি। একজনের বুঝি রেগুলার আয়ের থেকে শতকরা 30% এখন কর দেবে, আর যে নাকি কালো টাকা 15%, হ্যাঁ, শব্দটা আমি হয় আকার দিয়ে শুরু হয়, আমি কমপ্লিট করলাম না, তিনি শতকরা 15% দেওয়া। তো এটার কয়েকটা শর্ত আছে। শর্ত হইল, যে স্ল্যাবের আনডিক্লেয়ার্ড ইনকাম অথবা কালো টাকা, সেই স্ল্যাব অনুযায়ী করটা দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো মুদ্রা পাচার, খেলাপি এবং কর ফাঁকি একেবারে আপনি ব্যারিকেড করে টাকা যাতে বাইরে যেতে না পারে। 3 নম্বর হলো, সরকার একটা ঘোষণা দেবেন, কিছুটা আছে যে একবার কালো টাকা সাদা করলে আর কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এটা আসতে হবে সরকারের সর্বোচ্চ মহল থেকে, যাতে কর্মকর্তারা এটাতে ফিঙ্গারিং করতে না পারে। আছে, এবার দেয়া আছে না, কিন্তু এটা বাজেটে হইলো, আমি মনে করছি যে আরও উপর থেকে হওয়া উচিত। এনিওয়ে, হয়তো এবার হলো। যেটা সবচেয়ে কার্যকর হবে সেটা হলো, সরকার ঘোষণা দেবে, এবার বলছে 2 বছরের জন্য দেবে। সরকার ঘোষণা দেবে যে 1/7/2026 সনে যদি কোনো কালো টাকা থাকে সেটা বাজেয়াপ্ত করবে, এবং এটা কোনো কোর্টে গ্রাহ্য হবে না। দারুণ। ওই ঘোষণাটা দিলে তাহলে কিন্তু সুরসুর করে টাকাটা আসবে। আমি আপনার কাছে আবার আসছি, হাজী খলিলুজ্জামান আহমেদ। ডক্টর ফরহাদউদ্দিন বলছিলেন যে অর্থমন্ত্রী সামষ্টিক অর্থনীতি সহ অর্থনীতির যে 5টি বিষয় উনি উল্লেখ করলেন, এই ব্যাপারে ওনার সদিচ্ছার কথা বাজেট বক্তৃতায় আছে, কিন্তু কিভাবে এটা করা হবে সেই দিক নির্দেশনা আপনি পেয়েছেন কিনা? একটা উদাহরণ দিয়ে বলা হলো, গত বছর ছিল এই চলতি বাজেটে আছে প্রবৃদ্ধি হবে 7.5%, হয়েছে 5% কিছু উপরে বা 6% কিছু কাছাকাছি। তারপরে মূল্যস্ফীতি বলা হয়েছিল 6% হবে, আছে 10% বা তারও বেশি। এই যে 6.5% বা 5.7%, এটা ঠিক করা হলো কি করে? নাকি এটা জাস্ট কলমের একটা খোঁচায় আমি মনে করছি 5.7, তার একটা যুক্তি থাকতে হবে। তো যুক্তিটা কি? তো যুক্তি যদি না জানি আমি, তাহলে তো বুঝতে পারছি না এটা তো কোথা থেকে আসলো এটা। একদম। কাজে এটা বাস্তবায়ন করার যে পদ্ধতি, সেটাও সঠিকভাবে হবে না। কারণ যদি কিভাবে আসলো সেটা জানলে কিভাবে সেটাকে অর্জন করা যাবে সেটা জানা যাবে। যেমন মূল্যস্ফীতির ব্যাপারে
6.5% করা হবে। কতগুলো পদক্ষেপ তো করা ইতিমধ্যে নেওয়া হয়েছে, যেমন সুদের হার বাড়ানো হয়েছে, এবার আরও আছে, যেমন আমদানি, নিত্য প্রয়োজনীয় আমদানি যেগুলি, সেগুলোর শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এটা উৎসে কর কমানো হয়েছে, উৎসে কর কমানো কিছুটা ধরো একটা সদিচ্ছার একটা প্রকাশ, তারপরে বাজেট ঘাটতিটা কমানোর ইত্যাদি। কিন্তু এগুলি তো কাজ করবে না কেন? যেমন এই যে সুদের হার সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছে, যুক্তরাজ্যে কাজ করেছে, ভারতে কাজ করেছে, শ্রীলঙ্কায় কাজ করেছে, আমাদের এখানে করছে না কেন? এখানে অনেকগুলি দুষ্টচক্র আছে, আমি যেগুলো সিন্ডিকেট বলো তোমরা, সেই দুষ্টচক্রগুলো তো সব জায়গায়, সেটা পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে তেমন আছে, ডলারের বাজারেও আছে। তারপরে বিদেশে লোক পাঠানো, আমরা কয়েকদিন আগে দেখলাম 17,000 মানুষ যেতে পারলো না। এই যে এখানে একটা বড় দুষ্টচক্র এখানে, তাই না? তো এই যে দুষ্টচক্রগুলো, সেগুলোকে যদি দমন না করি, তাহলে যত সদিচ্ছেই থাকুক না কেন, যত সঠিক নীতি নেওয়া হোক না কেন, সেটা বাস্তবায়ন করা সম্ভব। ডক্টর আহমদ, দমন করবে কে? সরকার করবে। সরকার করতে পারে না কেন? সরকার তো সর্বোচ্চ পারা উচিত। ব্যক্তি যদি সরকারের উপরে উঠে যায়, তাহলে তো সরকারের ইয়েটা ক্ষুণ্ণ হবে, ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে, ক্ষমতাও ক্ষুণ্ণ হবে। সুতরাং এটা পারা উচিত। এটা হচ্ছে কি, নির্দেশনার কোনো অসুবিধা নেই, আমাদের নির্দেশনা আছে, শূন্য সহনশীলতার কথা বলা আছে, আমাদের সেই সবগুলোই আছে। কিন্তু যারা এই কাজটা করেন, এই যে একটা ডক্টর ফরাসউদ্দিন বললেন যে তাদেরকে যদি কিছু করতে হয়, তাহলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, নিয়ে তাদেরকে ধরতে হবে, তাহলে তো হবে না। কি করে হবে? তাদের কাছ থেকে যদি অনুমতি নিতে হয়, তাহলে কেমন করে হয়? তো এই ব্যাপারগুলো বুঝতে হবে যে যারা এই কাজ সঠিকভাবে কাজ না করে, যারা দুর্নীতি করে, যারা পাচার করে অর্থ, এদের অনেকেরই মুখ চেনা, আমরা জানি, সংবাদ মাধ্যমে এদের নাম অহরহ আসে। তাদেরকে যদি ধরাও, এখন দুইজনের বিরুদ্ধে রাঘব বোয়াল একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অতীতেও দেখেছি যে শেষ পর্যন্ত যায় না, শুরু হলো মাঝখানে থেমে যায়। এগুলো যেন না, কাসিনোর বিরুদ্ধে শুরু হয়েছিল, তারপরে হঠাৎ করে থেমে গেল, কিছুদিন আগে দেখলাম জেলে ছিল, বেরিয়ে গেছে। তো এইরকম যদি হয়, তাহলে তো অন্যরা উৎসাহিত হবে। আমার সেখানেই বড় সমস্যা। এগুলোকে যারা করছে তাদেরকে ছেড়ে দিলে অন্যরা নতুনভাবে উৎসাহিত হয়। তাহলে কি দেখি আমরা, আজকে ব্যাংক থেকে একজন 5,000 কোটি টাকা নিয়ে গেছে, আরেকজন আরেক জায়গায় 3,000 কোটি নিয়ে গেছে, আরেকজন আরেক জায়গায় সরকারি কর্মকর্তা এটা নিয়ে গেছে, তো যাবেই তো, উৎসাহিত হচ্ছে, কারণ কারো বিচার হচ্ছে না। তো সেই জবাবদিহির জায়গাটা নিশ্চিত করা একেবারেই দরকার। এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে দুষ্টচক্র যেগুলি আছে সব জায়গায়, এবং এটা হচ্ছে যোগসাজশ হয়, যারা দেবে আর যারা নেবে, যারা তোমাকে নজরদারি করবে আর যে নজরদারি আওতায় থাকবে, তার মধ্যে এক হয়ে গেছে। জি, আপনি ঠিক বলেছেন ডক্টর ফরাসউদ্দিন। জিরো টলারেন্স এগেইনস্ট কারাপশন, সেইটার সঙ্গে ইদানিংকালে আপনি যেটা বলেছেন খুবই পরিধানযোগ্য কথা, যাদের নাম আসছে আমরা দেখছি, আমি সাবেক আইজিপি বেনজির আহমেদের নাম উল্লেখ করেই বললাম। আমরা আজকে বাজেটে সংবাদ সম্মেলনের প্রশ্নটি করেছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে, যে 15% ট্যাক্স দিয়ে তাহলে ওনার কি সব বৈধ হয়ে যাবে? জি, এই দুইটা কি যায় একসাথে, জিরো টলারেন্স এবং এইরকম দুর্নীতি? জি না, এটা তো একেবারে অসঙ্গতিপূর্ণ। কিন্তু আমি অন্য একটা বিষয়ে দুটো কমেন্ট করতে চাই। খলিকুজ্জামান সাহেব বলেছেন ইনক্লুসিভ গ্রোথ, এটা কিন্তু অর্থনীতিবিদদের মধ্যে একমত নাই। কি বোঝা যায়? আমি কি বুঝি? আমি ইনক্লুসিভ গ্রোথ বলতে বুঝি, সংবিধানে যেমনটি আছে, সবার জন্য সমানভাবে সমতাভিত্তিক, বৈষম্য থাকবে না। জাতিসংঘ যেমনটি বলছে, লিভ নো বডি বিহাইন্ড, এইটা হলো অন্তর্ভুক্তিমূলক। সেইটা করতে গেলে আমি অর্থমন্ত্রীকে আসলে ধন্যবাদ দিতে চাই যে উনি একটা 8.5-9% জিডিপি গ্রোথ না করে 6.75 করেছেন। সেটাও কিন্তু হবে না, কারণ গত বছরেরটা হয়েছে 5.8। এইবার পরিস্থিতি গতবারের চেয়ে খারাপ, ভালো নয়, হবে না। কিন্তু এবং আপনার মূল্যস্ফীতিটা উনি 5-এর কথা বলে নাই, আগে যেমনটি বলা হয়তো 6.5, কিন্তু মূল্যস্ফীতিটা 6.5 অর্জনযোগ্য। কীভাবে অর্জনযোগ্য আমি বলি, আমি লিখেছি, বলছি বারবার। এইবার যেমন একটা চমৎকার বড় ক্রপ হয়েছে, সরকার এটার সংগ্রহ মূল্য ঘোষণা করেছে, কিন্তু ওইখানে একটা দুষ্টচক্র আছে, কিছু অসাধু খাদ্য কর্মকর্তা এবং 12,000 মিল মালিক, তারা কিন্তু সরকারের যে দাম, এই দামে কিন্তু বঙ্গবন্ধুর বন্ধু কিষাণের কাছ থেকে কিনতে দিচ্ছে না।
যদি কেনা যেতে পারত, এবং সরকার এটা করতে না পারার কোনো কারণ নাই, তাহলে 17 লক্ষ টন সংগ্রহ করবে, 8 লক্ষ টন আছে, 25 লক্ষ টন যদি আমার হাতে থাকে, আমি যদি 4 থেকে 6 মাস ওপেন মার্কেট অপারেশন সাংঘাতিকভাবে করি, তাহলে কিন্তু যারা কালোবাজারি মজুদদারি তারা তাদেরটাও নিয়ে আসবে। এইভাবে কিন্তু 1 নম্বর। 2 নম্বর হলো মনিটরিংটা আমাকে করতে হবে খুচরা না, পাইকারি পর্যায়ে, ঘোষণা না দিয়ে এবং কোনো রকম টিভি ক্যামেরা ছাড়া, এবং বারবার করতে লাগবে বড় বড় বাজারে এবং পাইকারি পর্যায়ে। তাহলে কিন্তু এরা একটা চাপে থাকবে। আর ওই যে বললাম যে যদি আপনার সংগ্রহটা করতে পারে, ওরা কিন্তু খবর রাখে গভর্নমেন্টের ঘরে কত টাকার মজুদ আছে, কত ধান চাল আছে। যদি মজুদ থাকে, আর যদি ওপেন মার্কেট অপারেশন এখন যদি 100টা পয়েন্ট থাকে, আমি 10,000 পয়েন্টে করব। যেটা 98-এ জনবন্ধু শেখ হাসিনা করেছিলেন, 72 সনে টিসিবি সৃষ্টি করে বঙ্গবন্ধু করেছিলেন। কাজে এগুলো কিন্তু আছে, চোখের সামনে আছে। আমি স্যার আপনার কাছে আরেকটা বিষয়, আপনি একটু আগে বলছিলেন আপনি বাংলা ব্যাংকের গভর্নর ছিলেন, আপনি সফলভাবে অনেকগুলো শক্ত পদক্ষেপ নিয়েছিলেন। ব্যাংকে টাকা নাই, বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা নাই, এই কথাটি আপনি বলেছেন। ঋণ দেওয়ার মতো অনেক কায়দা কানুন করে তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। হাউ ডু ইউ ফিল, কেমন লাগে এটা? না, এরকম খারাপ সিচুয়েশন তো আমাদের ছিল না। না, এটা আমি আপনাকে একটা জিনিস ক্লারিফাই করি। কেন্দ্রীয় ব্যাংকের কোনো সময় কোনো টাকা থাকে না, তারা তো ডিপোজিট নিতে পারে না। এবং যে রিজার্ভটা আছে, রিজার্ভটা কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষের সম্পত্তি। বাংলাদেশ ব্যাংকের সরকার এটার তত্ত্বাবধায়ক মাত্র। আমি এও বলি, আমাদের যে রিজার্ভ এখন আছে, এইটা আমাদেরকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা দেশের চেয়ে হয়তো খারাপ, কিন্তু যেগুলো সবচেয়ে খারাপ তাদের ধারে কাছেও নাই। আমাদের কিন্তু ভিত্তি অত্যন্ত শক্ত অবস্থার আছে, কাজে চিন্তার কোনো কারণ নেই। যেটা হয়েছে সেটা হলো, অর্থমন্ত্রী মহোদয়, আমি জানি না উনি কি বুঝে বলেছেন কি, আই এম সরি ফর সেইং দিস, তিনি বলেছেন যে ব্যাংক কোম্পানি আইন পাশ করা হয়েছে। আইনটা পাশ করা হয়েছে 7ই জানুয়ারির নির্বাচনের 2 সপ্তাহ আগে। কি আইন? এই যে 2% জমা দিয়া পুনঃতফসিল করা 10 বার, এইটা আরও 1 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা এক্সপায়ার করার কথা ছিল। এই যে ব্যাংকের পরিচালক 4 জন হওয়ার কথা, 9 বছরের শেষ হওয়ার কথা ছিল, এই প্রস্তাব গিয়েছিল, 12 বছর হয়ে গেছে। তো এইগুলোর কথা উনি কী বলছেন? তাহলে উনি এন্ডোর্স করছেন। এইগুলো যদি থাকে তাহলে বারবার পুনঃতফসিল করার ফলে রিসাইকেল করার মতো টাকা নেই। তো কী করছেটা হলো ডলার কিনতেছে। ডলার কিন্তু তফসিলি ব্যাংকের কাছে থাকার কথা না। আপনার রপ্তানি আয় এবং রেমিটেন্সের টাকা সঙ্গে সঙ্গে কিন্তু রিজার্ভে চলে যায়। এটা 3 মাসের একটা ইজাফা, কিছু পয়সা হয়তো থাকতে পারে। তো ওইটা কিনছে কেন্দ্রীয় ব্যাংক, আর সোয়াপ করে টাকা দিচ্ছে। টাকা কোত্থেকে দিচ্ছে? ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। এখন আর ঋণ দিচ্ছে না, ওইখানে তো অলরেডি 12%, 13% আছে। তো ওই সুদ দিয়া, টাকা দিয়া তো আপনি কোনো উন্নয়ন তো করতে পারেন না। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমাকে অনেকেই হতমন্দ বলবে, এই ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড সরকারের যেটা, এটা সবচেয়ে রিলায়েবল। কিন্তু অনেক ভুইফুর প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু বন্ডের নামে টাকা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি জনসাধারণের অত্যন্ত সাবধান হওয়া। আমি এই প্রশ্নটা আরেকবার আপনার কাছে আসবো। বাজেটে যে 6.5% মূল্যস্ফীতি এবং 6.7% জিডিপি, এইটা একটার সঙ্গে সাংঘর্ষিক অনেক অর্থনীতিবিদ বলছেন, এটা একটু ব্যাখ্যা করবেন আপনি? না, সাংঘর্ষিক আমি দেখি না সেটা। ব্যাপার হচ্ছে যে এটা বাস্তবায়ন করার পদ্ধতিটা কীভাবে আমরা করব সেটা। এটা হচ্ছে যে আমি সংকোচনমূলক করব মূল্যস্ফীতি কমানোর জন্যে, কিন্তু সংকোচনমূলক করব বাস্তবতার আলোকে। কতটা করব সেটা নির্ভর করে, আমার কাছে সব তথ্য নাই, সব অর্থমন্ত্রীর কাছে তথ্য থাকা উচিত। সেই তথ্য ভিত্তিক তারা যদি ব্যবস্থা নেন, এটা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা ঠিক করা হলো কী করে, সেটা তো আমরা জানি না। কী করে 6.5% বলা হলো? এটা জাস্ট বলা হলো নাকি না আসলেই বিবেচনা করে বলা হয়েছে? তো এখানে একটা জিনিস আমি ঋণের কথা একটু বলতে চাই,
যে আমাদের এখন ঋণ অবস্থা আমি মনে করি স্বস্তির জায়গায় আছি আমরা। কারণ বিদেশি ঋণ হচ্ছে আমাদের জাতীয় উৎপাদের 21-22%, আর সব মিলিয়ে 42-43%। এটা খুব একটা খারাপ কিছু না, বরং ভালো। ভারতে হচ্ছে 86%, মার্কিন যুক্তরাষ্ট্রে 129%, জাপানে 263%। সুতরাং বাংলাদেশে আমরা 43%, এটা খুব খারাপ না। আমাদের সমস্যাটা হচ্ছে যে সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। এখানে শেষ সময়ে এসে তাড়াহুড়া করে ব্যবহার করা হয়, সেখানে নয়চয় করার একটা সুযোগ সৃষ্টি হয়। বেশি করে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমরা একটা খুবই স্বস্তির জায়গায় আছি। যেমন রিজার্ভের কথা বলা হলো, আমরা এখানে কিন্তু অস্বস্তির জায়গায় নাই, এই জায়গায় স্বস্তির জায়গায় আছি। সেই স্বস্তির জায়গাটাকে স্বস্তিতে রাখার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আগামীতে অস্বস্তিতে যেন না যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে একটা, যে আমরা এই কি বলে, আমি একটু থামাচ্ছি আপনাকে প্রিয় দর্শক। এই যে আলোচনাটি আমরা যে দুজন বিশিষ্ট অতিথিকে পেয়েছি, আমরা অনলাইনে আপনারা দেখতে পারবেন, আলোচনাটি আমরা চালিয়ে যাচ্ছি। জি প্লিজ। আচ্ছা, আমরা এই যে বাংলাদেশে সরকারের সামর্থ্যের কথা যেটা বলছি, কর জিডিপি রেশিও যেটা, সেটা সবচেয়ে কম যে দেশগুলি আছে পৃথিবীতে, তার মধ্যে আমরা একটা 8%-এরও কম। আমাদের আশেপাশে অনেক বেশি। নেপালে হচ্ছে 18%, ভারতে হচ্ছে 11.2%, শ্রীলঙ্কায় হচ্ছে 10.8%, এমনকি পাকিস্তান, যেটা সবগুলো সুযোগে যারা পিছিয়ে আছে, সেখানেও 10.3%। আমরা যদি এই থাইল্যান্ডের দিকে দেখি 13%। আর উন্নত বিশ্ব সেটা হচ্ছে গড়ে 34%। তো আমরা উন্নত হব আর 8-7 থাকবো, আর অনেক দুনিয়া আমাদের এখানে হচ্ছে, বাড়ছে, এটা তো যায় না একসঙ্গে। একদম ঠিক বলেছেন আপনি ডক্টর ফরহাদ। আপনি যে যেখানে আমরা থামলাম, যে ভুইফোর প্রতিষ্ঠান যারা, আমি একটু যদি স্পেসিফিকভাবে বলি, প্রধানমন্ত্রীর খুবই কাছের মানুষ বলে আমরা জানি সালমান এফ রহমান সাহেব, তাকে যে এতগুলো টাকা বের করে নিয়ে অনুমতি দেওয়া হলো, এবং সেই থেকে আপনি যদি খেয়াল করেন আমাদের পুঁজিবাজারের কি দশা। আমি এই ব্যাপারটাতে আসার আগে অন্য একটা ব্যাপার, ওই অনুপাতের কথা বলছি, ঋণের অনুপাত, ট্যাক্স জিডিপি, হরকুজ্জামান সাহেব, ঋণের অনুপাত ঠিক আছে, কিন্তু সাপ্লায়ার ক্রেডিটস নেওয়াতে এবং শর্ট টার্ম হাই ইন্টারেস্ট লোন নেওয়াতে সুদের হার পরিশোধে খুব বড় ধরনের অস্বস্তি আছে। কাজে আমার সুপারিশ হলো, অন্তত 3-4টা বড় ইনফ্রাস্ট্রাকচার ঋণকে আলোচনা করে পুনঃতফসিল করা দরকার, যাতে সুদের পরিশোধটা পরবর্তীতে হয়। আমি আর একটা জিনিস বলতে চাচ্ছি, এই বাজেটে সবাই জানে IMF-এর ছাপ অত্যন্ত স্পষ্ট। একদম। আপনি বিদেশ থেকে 1,07,000 কোটি টাকা ঋণ করবেন, ব্যাংকিং অবস্থা থেকে 1,17,000 কোটি টাকা ঋণ করবেন, অথচ যেটা সবচেয়ে ভালো ঋণ জনসাধারণের কাছ থেকে ডাইরেক্টলি সেভিং সার্টিফিকেট, সেখানে মাত্র 15,000 টাকা। আমি প্রস্তাব করি যে এখান থেকে 1,00,000 কোটি টাকা নেওয়া দরকার, ওই বাকি দুইটা অত্যন্ত বিধ্বংসী, এগুলো কমিয়ে দেওয়া দরকার। কারণ আমি যদি জনসাধারণের কাছ থেকে নেই, তাহলে জনসাধারণকে আমি সোশ্যাল সেফটি নেটের মধ্যে নিয়ে আসছি। এবং এখন ইন এনি কেস ব্যাংকের ইন্টারেস্ট রেট সেভিং সার্টিফিকেটের লভ্যাংশের চেয়ে বেশি ব্যাংকের, কাজেই এইখানে যাওয়া দরকার। IMF-এর কথা শোনা দরকার নাই। আরও IMF-এর ছাপ রয়েছে, দেখেন, আমরা স্থানীয় শিল্পকে সুবিধা দিতে চাই। এই দেশে গুঁড়া দুধ তৈরি করার সম্পূর্ণ ভালো ক্ষেত্র প্রস্তুত, দুধ ভালো আছে, লোক ভালো আছে, টেকনোলজি অতি সিম্পল, অথচ ওইটার ডিউটি কমাইয়া এটার দাম কমানো হচ্ছে। কোথায় ডিউটি এটাকে 60%, 100% করে, এইখানে এরকম অসংখ্য উদাহরণ আছে এই বাজেটটার মধ্যে, যেখানে আমরা স্থানীয়ভাবে উৎপাদন করতে পারছি, অথচ আসবাবপত্র মনে করে এই যে ফ্রিজ, এই যে এসি, টিভি, এগুলো যে মাত্র একটা বাজার বিশালভাবে হচ্ছে তৈরি হচ্ছে, এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা কিন্তু এগুলো কিন্তু বিনিয়োগ, এর উপরে দিছে ট্যাক্স পড়ায়, তাহলে এটা মুশকিল হবে। তো এখানে লোকাল
প্রোডাকশন দিয়ে আমি যে ইম্পোর্ট সাবস্টিটিউশন করব, যেটা IMF পছন্দ করে না, আমাদের সহযোগী দাতা সংস্থারা পছন্দ করে না, এইভাবে নাচলে তো আমাদের হবে না। আমাদের তো দেশের স্বার্থ দেখে বুঝে করতে হবে। আপনি যে বন্ডের কথাটা বলছিলেন যে ভুইফোর প্রতিষ্ঠান, তারা ওইটা যদি একটু ব্যাখ্যা করেন, এবং সাথে পুঁজিবাজারের যে বেহাল দশা, এবং অনেকেই বলছেন যে জনাব সালমান এফ রহমান সাহেবকে এই যে অনুমতিটা দিল সরকার এই সময়ে এতগুলো টাকা বের করে নেওয়ার জন্য। জি, এখন এটা আপনি যদি 96-এর স্টক মার্কেটের ডিবাকুল দেখেন, কিবরিয়া সাহেব, আমিরুল ইসলাম চৌধুরী, প্রফেসর আমির, অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, আমার মনে হয় খলিকবাদের মতো শ্রদ্ধেয় লোক। তিনি একটা চমৎকার রিপোর্ট দিয়েছেন, এবং ওইখানে যাদের নাম আপনি নিচ্ছেন তাদের নাম আছে। তাকে আর খুঁজে পাওয়া যায় নাই, তার রিপোর্ট খুঁজে পাওয়া যায় না, তিনি কোনো জায়গায় এখন আর নাই। 2011 সালে কেন্দ্রীয় ব্যাংক এবং যাদের নাম আপনি নিচ্ছেন তারা মিলে একেবারে ছারকার করে দিছে, আর এখন তো যাচ্ছে তাই করছেন। এটা এইগুলো লাগাম না দিলে একটা সময়তে সরকারকে বোধহয় পস্তাইতে হবে। এটা এই ফোরামে ওপেনলি নাম নিয়ে আলোচনা করার ঠিক না। আমি লেখালেখিতে কিন্তু নাম নিচ্ছি, আমি বলছি যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তাদের নাম আমি কারো ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রোগ্রামে আপনি প্রথম বলেছিলেন। খোলামেলাভাবেই বলেছি। ডক্টর খুলকুজ্জামান, আপনি আর কোনো কিছু যদি অ্যাড করতে চান? আমি কয়েকটা কথা বলতে চাই। আমি আসলে কয়েকটি স্লোগানের মতো আমি ঠিক করেছি আর কি, যেটা আমি বলে যাব। 1 নম্বর হচ্ছে এক চোখা নীতি নয়। এখানে এক চোখা নীতি অনেক নেওয়া হয়, যেমন ডলারের হঠাৎ করে একটা অবমূল্যায়ন করা হলো বড় করে একদিনে, এটার মধ্যে IMF এর ছাপ আছে আমি দেখি স্পষ্ট। সেদিন সন্ধ্যায় IMF ব্রিফিং করে বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়েছে। আচ্ছা, এটা বলা হলো যে এটা আমাদের ডলারের বাজারটাকে স্টেবিলাইজ করবে, কিন্তু এর যে মূল্যস্ফীতির উপরে প্রভাব পড়লো আর রপ্তানির যে আমদানি খরচটা বেড়ে গেল, সেটা কোনো কারণ একচোখা। কাজে একচোখা নীতি নেওয়া যাবে না, বহুমাত্রিকতাকে বিবেচনায় নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে হবে, একটা। 2 নম্বর হচ্ছে একলা চলি নয়। এখানে হচ্ছে কি, যে মন্ত্রণালয়, অনেকগুলো মন্ত্রণালয় একটা কাজের জন্য সংশ্লিষ্ট থাকে, কিন্তু দেখা যায় একটা মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা। আমি পরিবেশটা ভালো করে জানি, পরিবেশের জন্যে জ্বালানি যে মন্ত্রণালয় সেটা খুবই জরুরি, কিন্তু এখানে কোনো আন্তঃযোগাযোগ নেই। কাজেই একলা চলি নয়, সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে, গেল দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে যেন তেন প্রকারেণ পকেট ভারী নয়, সেটা করতে হবে মনোজগতে নৈতিকতা ও মূল্যবোধ আবৃত করতে হবে। মনোজগৎকে নৈতিকতা এবং মূল্যবোধে আবৃত করতে হবে। এখানে নৈতিকতা মূল্যবোধের একেবারে সাংঘাতিকভাবে অবক্ষয় হয়ে গেছে। আমি চাই, আরও চাই, আমার চেয়ারটা বড় করতে চাই, আমার সম্পদ বাড়াতে চাই, আমার ক্ষমতা বাড়াতে চাই। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যোগ সাজসে ধান্দাবাজি নয়। এটা চলছে যোগ সাজসে ধান্দাবাজি। যোগ সাজসে দেশপ্রেম ও দেশসেবা করতে হবে, যোগ সাজসে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে লাগাম ছেড়ে দেয়া নয়, তদারকি করতে হবে, নজরদারি করতে হবে, এবং নজরদারের উপরে কে নজরদারি করবে সেটাও ঠিক করতে হবে। কাজেই লাগাম ছেড়ে দিয়ে যার যা খুশি করলো, শেষের দিকে এসে যখন বাজেট বাস্তবায়ন আগের থেকে হয় না। আচ্ছা, একটা হচ্ছে যে উন্নয়ন বাজেটের প্রথম 3 মাসে বা গত কয়েক বছরে দেখেছি 5-6% বাস্তবায়িত হয়, 6 মাসে হয় 15-16%, আর 9 মাসে হয় 27-28%। এটা তো লাগাম ছেড়ে দেওয়া যাবে, এটা হবে না। লাগাম ছাড়া দেওয়া নয়, নজরদারি করতে হবে এবং সঠিক বাস্তবায়নে মনোযোগী হতে হবে, এবং যারা এটা করবে না তাদেরকে জবাবদিহির মুখোমুখি করতে হবে। তাহলেই আমরা এগিয়ে। আমাদের বীজটা কিন্তু শক্ত, কৃষি শক্ত আছে, আমাদের ওই যে রিজার্ভের কথা বলা হলো সেটা শক্ত আছে। শক্ত বীজকে যাতে দুর্বল না হয় সেই জন্য এই ব্যবস্থাগুলো করা দরকার বলে মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ ফরহাদউদ্দিন, আপনি কোনো কিছু অ্যাড করতে যদি চান? আমি শুধু এটা বলবো যে বিনিময় হারটা যেহেতু 10 বছর টাকাকে অতিমূল্যায়িত করে রাখা হয়েছিল, এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আমি এখনও মনে করি একেবারে বাজার ভিত্তিক করা উচিত না, রিয়ার ভিত্তিক সাইন্টিফিক্যালি করা উচিত। এর ফলে দেখেন, এবং ইউনিফাইড এক্সচেঞ্জ রেট হইতে হবে, এবং তথাকথিত প্রণোদনা রাঘব বোয়ালদের পেটে যায়, ওইটা বাদ দিতে হবে। তার ফলে দেখেন $2.5 বিলিয়ন এই মে মাসে কিন্তু আসছে। অনুরূপভাবে আমি যদি এক্সপোর্টটাকে দেশীয় ডাইভার্সিফাই করে তার ভিত্তিমতো করি, এক্সপোর্টও বাড়াতে পারবো। কথা আমার বলা এটাই। কথাটা হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। আমরা
2030 সনে 26তম অর্থনীতি হব, বৃহত্তম, আর 41 সনে গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, পরিবেশ স্বাস্থ্যকর এবং বৈষম্যবিহীন স্মার্ট বাংলাদেশের পথে যাইতে চাই। করতে গেলে বাজেটে অনেকগুলো কথা বলা আছে, কিন্তু এই পথগুলো খুব সহজ নয়। এই পথগুলোতে অগ্রসর হইতে গেলে আশেপাশে যে জঞ্জাল আছে, যারা ল্যাং মারার চেষ্টা করছে, যারা ক্ষমতার করিডোরে থেকে দেশটাকে কুক্ষিগত করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু আগে দমন করতে হবে, তারপরে আমাদের অগ্রসর হতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং কাজী খলিকুজ্জামান আহমেদ, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে দর্শকদেরকে বাজেট নিয়ে, সামষ্টিক অর্থনীতি এবং সামনের দিনের চ্যালেঞ্জ কী করা উচিত এবং বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে লড়াই, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে আসছেন, সব সময় উনি বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এমনকি আজকে যে ঐতিহাসিক 6 দফার যে আলোচনা ছিল বা আওয়ামী লীগের ঢাকা উদ্যোগে, ঢাকা অফিসের উদ্যোগে, সেইখানেও মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি তুলেছেন। আমরাও আশা করব যে দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ মহল থেকে যে ঘোষণাটি আছে জিরো টলারেন্সের, সেটি আসলে কথায় না থেকে এটা কাজে আমরা রূপ নেবে, সেটি আশা করব। দর্শক, আপনাদেরকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট।